এই ভিডিও যখন বানাচ্ছি তখনও অবধি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারপতিদের নিয়ে কিছু বলেননি বিচারপতিরা মানুষের টাকায় গাড়ি চড়েন। একদমই বলেননি বিচার ব্যবস্থা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত। এখনো অবধি বলেননি আসলে বিচার ব্যবস্থার জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। কেন আমি বললাম এই কথাগুলো? কারণ আজকে দুপুরে ফের একবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলো রাজ্য, এবং সেই পুরনো এক মামলা, ওবিসি মামলা। এবং ওবিসি মামলা নিয়ে এই যে জটিলতা, তা কিন্তু আজকের বিষয়বস্তু নয়। ধারাবাহিকভাবে ওবিসি মামলা এমন একটা জায়গায় রাজ্য এবং মামলাকারীরা নিয়ে পৌঁছেছে, যা কিন্তু এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল থেকে জটিলতর করে ফেলেছে। আজকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, এরপর শুধুমাত্র রাজ্য সরকার ধাক্কা খেয়েছে তা নয়, এই যে নিয়োগ প্রক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু বড় সড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হঠাৎ করেই চলে এসছে। কালকে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি সংক্রান্ত একাধিক কথাবার্তা বলেন, এবং বিরোধীরা তার পাল্টা হিসাবেই বলেন আগে থেকে কাউকে না জানিয়েই ওবিসি নিয়ে আলোচনা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন ওবিসি নিয়ে কোনো না কোনো ধাক্কা তিনি ফের একবার খেতে চলেছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন এবার যে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে তা নাকি ধর্মের ভিত্তিতে হয়নি, রাজ্যের সমীক্ষার উপরে সেই ওবিসি তালিকা করা হয়েছে। এবং নতুন তালিকায় অনেকে হয়তো ভুল বুঝেছেন, কাউকে গ্রেড এ থেকে গ্রেড বি কিংবা কাউকে গ্রেড বি থেকে গ্রেড এ করে দেওয়া হয়েছে। রাজ্যের বিধায়করা যেন বাড়ি বাড়ি গিয়ে এই ভুল বোঝাটাকে সঠিকভাবে বোঝানোর দায়িত্ব পালন করেন। কিন্তু কালকের মুখ্যমন্ত্রীর এই ভাষণের পর আজকের কলকাতা হাইকোর্টের এই রায় এবং বিচারপতিদের পর্যবেক্ষণে যে কথাগুলো উঠে এলো, তা কিন্তু এই রাজ্য সরকারকে ব্যর্থতাকে ফের একবার জনমানুষে এস্টাবলিশ করে। দেখুন, আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে এই নতুন যে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে বা বিভিন্ন যে নোটিফিকেশন করা হয়েছে, কিছু নতুন ওবিসি তালিকা যে তৈরি করা হয়েছে সেগুলোর বিষয়, মানে সেগুলোর উপর বেস করে কোনো কিছু করা যাবে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না বা কোনো অ্যাডমিশন করা যাবে না। 2010-এর আগে যে 66টি শ্রেণীকে ওবিসি হিসেবে নথিভুক্ত করা হয়েছিল সেগুলোই বেসিসেই অ্যাডমিশন বা নতুন নিয়োগ এই সব করতে হবে। এবং এই মামলা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কিন্তু ডিভিশন বেঞ্চ করেছেন যে আপনারা ওবিসি হলো যারা ব্যাকওয়ার্ড, ওবিসি বি হলো ব্যাকওয়ার্ড, ওবিসি এ হলো মোর ব্যাকওয়ার্ড। যারা ব্যাকওয়ার্ড ছিল এতদিন ধরে 11 বছর বা 14 বছর ধরে, আপনারা যাদের ব্যাকওয়ার্ড বললেন তাদের 14 বছর অব্দি তারা কোনো বেনিফিট পেয়েছে, তাহলে কি এমন বেনিফিট তারা পেল যে 14 বছর পর তাদেরকে মোর ব্যাকওয়ার্ড করতে হলো? এই প্রশ্ন কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ তুলেছে। ডিভিশন বেঞ্চ এটাও বলেছেন যে যেখানে সুপ্রিম কোর্টে এই জাজমেন্টের কোনো স্টে হয়নি, সেইখানে আপনারা যদি নতুন করে একই ভুল করে যে ওবিসি তালিকা তৈরি করেন এবং তার বেসিসে যদি অ্যাপয়েন্টমেন্ট দেন, তো এই হাইকোর্টের জাজমেন্টটাও ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টটাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তাই যতদিন সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয় বা হাইকোর্ট কোনো আবার এই মামলার পরবর্তী শুনানি হয়, ততদিন অব্দি এই নোটিফিকেশনের ভিত্তিতে কোনো কিছু স্টেপ নেওয়া যাবে না। রাজ্য সরকার ওবিসি নিয়ে যে আইন ছিল 1993 সালে হওয়া একটি আইন, তা প্রতি পদক্ষেপে ভায়োলেট করে 2011 সালের পর থেকে। আগের সরকারের আমলে 66টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। যত নিয়োগ হয়েছে তা কিন্তু 1993 সালে হওয়া নতুন ওবিসি সে আইন, যেখানে 66টি শ্রেণীর জায়গা ছিল, সেই ভিত্তিতেই করা হয়েছে। কিন্তু 2011 সালের পর যত নিয়োগ হয়েছে তাতে পরিষ্কার দেখা যায় রাজ্য সরকার 1993 সালে হওয়া সেই তালিকা কিন্তু মান্যতা দেয়নি, এবং তারা নতুন তালিকা করতে শুরু করে এবং একাধিক নতুন শ্রেণীকে ওবিসির আন্ডারে নিয়ে চলে আসে। 66টির বদলে সেই তালিকাটিতে জায়গা পায় 140টি নতুন শ্রেণী, মানে টোটাল সব মিলিয়ে 140টি নতুন অ্যাডিশন হয় 66টি, মানে 76টি শ্রেণী। এবার আগের 66, এবার 76, নতুন করে 140টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে আমাদের এই রাজ্য সরকার। পরিষ্কার বোঝা যায় কোনো না কোনো একটা গরমিল এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু জড়িয়ে আছে। স্বাভাবিকভাবে মামলা হয় এবং রাজ্য এই মামলায় ধাক্কা খায়, এবং প্রথম থেকেই হাইকোর্টের বিচারপতিরা ঠিক কড়া মানে অ্যাটিটিউডে এই মামলাকে ট্যাকেল করতে শুরু করেন। 22 মে 2025 আমাদের হাইকোর্টের বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা, তারা কিন্তু 2010-এর পর
যত ওবিসি সার্টিফিকেট হয়েছে সব সার্টিফিকেটকে বাতিল করে এবং একাধিক কড়া পর্যবেক্ষণ তারা করেন এবং পরিষ্কার বলেন 2010-এর পর যত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 2011-তে এসে মুখ্যমন্ত্রীরা করেছেন, প্রত্যেকটি সার্টিফিকেটের ভ্যালু নেই, অবৈধ। আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 2010-এর আগে মোট ওবিসি ছিল 66টি শ্রেণী, এর মধ্যে মুসলমান সম্প্রদায় ছিল 11টি, অমুসলমান ছিলেন 55টি শ্রেণী। টোটাল মুসলমান সম্প্রদায়ের হার ছিল 20%। আর এই পুরো বিষয়টিতেই বিজেপি আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন, রাদার কালকে সরাসরি তারা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে অনেক বেশি মুসলমান সম্প্রদায়কে জায়গা দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ বিজেপি কিন্তু তার চিরাচরিত ঢঙে এখানেও কিন্তু ব্যাটিং করতে শুরু করেছেন। ডিভিশন বেঞ্চ যখন 2010-এর পরে পুরো ওবিসি তালিকা বাতিল করেছিল, ডিভিশন বেঞ্চ একটি অবজারভেশন দিয়েছিল যে পুরো এন্টায়ার পপুলেশনের উপর বেস করতে হবে, সেটা বিচার করতে হবে যে কে ব্যাকওয়ার্ড, কে মোর ব্যাকওয়ার্ড, কারা গভর্নমেন্ট সেক্টরে বেশি রিপ্রেজেন্টেড, কারা হয়নি। এই সার্ভে কিন্তু করতে বলেছিল, কিন্তু এই সার্ভেটাও ঠিকঠাক হয়নি। কারণ আপনারা জানেন এন্টায়ার পপুলেশন উপর সার্ভে করা কিন্তু এক মাসে সম্ভব হয় না। এই জন্যই আমরা বলেছি এটা ফ্রড অন কনস্টিটিউশন। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলল সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে। কিছু মাস আগে অর্থাৎ মেতে 2010-এর এই যে ওবিসি নতুন সার্টিফিকেট বাতিল করার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু তারা কোনো স্থগিতাদেশ পায়নি, অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায়টাই কিন্তু বহাল থাকে। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে তাদেরকে নতুন তালিকা তৈরি করার জন্য 3 মাস অতিরিক্ত সময় দেয়। এবার রাজ্য সরকার দেখুন মিরাকেল করেছে এখানে, হঠাৎ করে মে থেকে জুন 1 মাসের মধ্যেই তারা নতুন তালিকা তৈরি করে ফেলে। এই নতুন তালিকা তৈরি করার পর তারা পরিষ্কারভাবে দেখায় যে আগের তালিকাকে তারা সংশোধন করেছে, কিছু ক্ষেত্রে এদিক ওদিক করেছে, কিন্তু সেই তালিকাও এবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আজকে ধাক্কা খেলো এবং বিচারপতি পর্যবেক্ষণে বললেন আপনারা কিসের ভিত্তিতে হঠাৎ করে গ্রেড এ অর্থাৎ কাউকে মোর ব্যাকওয়ার্ড করে দিলেন, কাউকে মোর ব্যাকওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড করে দিলেন। এই মাপকাঠিটা কি, কিসের ভিত্তিতে আপনারা করেছেন এবং এর পিছনে অ্যাকচুয়াল কারণটা কি? এবং আপনারা কোনো ক্ষেত্রেই আগের যে 22 মের জাজমেন্ট ছিল সেই জাজমেন্টকে ফলো করেননি এবং আপনাদের মনে হয়েছে কিছু ক্ষেত্রে 2012-র নিয়ম ফলো করবেন এবং কিছু ক্ষেত্রে আপনারা 2093-এর কিছু নিয়ম ফলো করে নিয়েছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি ত্রুটিযুক্ত। আপনারা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে আপনারা তাকিয়ে আছেন, আমরাও সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছি, কিন্তু এই মুহূর্তে আপনারা যে নতুন তালিকা তৈরি করেছেন তাকে আমরা মান্যতা দিতে পারছি না। অর্থাৎ আপনারা যা কর্মকাণ্ড করবেন তা 1993 সালের হওয়া সেই আইন মেনেই করতে হবে। অর্থাৎ 66টি শ্রেণী ছাড়া অন্য কোনো শ্রেণীকে আপাতত ওবিসি ক্যাটাগরিতে ফেলা যাবে না। এখানে কিন্তু আরো এক বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। কি প্রশ্নচিহ্ন? চাকরির পরীক্ষায় ওবিসি সংরক্ষণ কিন্তু নির্দিষ্টভাবে করা আছে এবং রাজ্য সরকারের আইনও আছে। সেক্ষেত্রে আগের সরকার এই ওবিসি সংরক্ষণের পরিমাণ করেছিল 7%, এই সরকার 7% থেকে বাড়িয়ে 17% করা হয়। বিচারপতি কৌশিক চন্দ্রের একটি জাজমেন্ট ছিল যেখানে বলা হয়েছিল আগের সরকারের আমলে অর্থাৎ 1993-এর আইন অনুযায়ী এই সংরক্ষণের শতাংশ 7ই রাখতে হবে, 17 নয়। সেখানেও কিন্তু এক বড় নির্দেশিকা আজকে এসছে যেখানে বলা হচ্ছে যদি আগের আইন আপনারা ফলো করে নিয়োগ করেন তাহলে কিন্তু 7% সংরক্ষণের এই আইনটাকেও মানতে হবে। অর্থাৎ রোস্টার 100 যেখানে সুযোগ সুবিধাগুলো চাকরি প্রার্থীরা পেতেন সেই চাকরি প্রার্থীরাও এখন কিন্তু আগের সরকারি আইন অনুযায়ী নিয়োজিত হবেন এবং সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু এক জটিলতা তৈরি হলো। এটা রাজ্য সরকারই এই কথা বারবার বলছেন যে আমরা এই ওবিসি মামলার জন্য নিয়োগ করতে পারছি না। কেন 2010-এর আগে কি কোনো নিয়োগ হয়নি? না 2010-এর আগে কোনো যারা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের কোনো নিয়োগ হয়নি? 2010-এর আগে তো 66টা শ্রেণী ছিল যারা ব্যাকওয়ার্ড ছিল এবং সেইগুলো ভ্যালিড। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে সেই শ্রেণী ভ্যালিড এবং সেই 66টি যে শ্রেণী যারা নথিভুক্ত আছে ওবিসি হিসেবে তার ভিত্তিতে নতুন নিয়োগ করতে হবে। সেখানে কোথায় বাধা, কেন করছে না? তার প্রমাণই হলো করার সদিচ্ছা নেই আর অন্য কিচ্ছু না। কোনো জায়গাতে কোনো নিয়োগে বাধা নেই এবং আপনাকে এখানে বলতে পারি যে কন্টেন্টে
চিফ সেক্রেটারি এসে কোর্টে আন্ডারটেকিং দিয়েছিল এবং কোর্টে বলেছিলেন যে 66টি শ্রেণী আছে তার ভিত্তিতেই নতুন নিয়োগ হবে, তাতে কোনো বাধা নেই। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আজকে কলেজে ভর্তির জন্য পোর্টাল খুলে দিয়েছেন, সেখানে ওবিসি সংরক্ষণের শতাংশ কি হবে সেটাও কিন্তু এখনো অবধি আমরা জানি না। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে আমার মনে হয় সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টি যাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের হাত থেকে অতি মূল্যবান কিছু সময় চলে যাচ্ছে। এসএসসি নিয়োগ, পিএসসি নিয়োগ, ডাব্লিউবিসিএস নিয়োগ, পুলিশে নিয়োগ, দমকলে নিয়োগ, এই যে এতগুলো নিয়োগ পরীক্ষা হওয়ার কথা, এখানে তো ওবিসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। মুখ্যমন্ত্রীও বারবার বলেন যে ওবিসি মামলার জন্য তিনি নিয়োগ করতে পারছেন না, কারণ তিনি 7% সংরক্ষণ রাখবেন নাকি 17% সংরক্ষণ রাখবেন, সেটাই একটা বড় প্রশ্ন। আজকের এই রায়ে যদি মান্যতা তারা দেন তাহলে 7%-এর বেশি এক ফোঁটা সংরক্ষণ রাখার জায়গা এই রাজ্যের নেই। যদি মুখ্যমন্ত্রী মনে করেন 17% সংরক্ষণ রাখবেন, তাহলে সেই ভরসা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি রায় দেবেন তা জানার জন্য আমার মনে হয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। অনেকে বুঝতেই পারছেন যেভাবে এই পুরো বিষয়টায় জটিলতা তৈরি হয়েছে, তার জবনিকা পতন হয়তো সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েই শেষ হবে রাজ্যের। পাশাপাশি আজকে হাইকোর্টের বিচারপতিরা কিছু অবজারভেশন করেছেন। তারা বলেছেন এই রায়ের সঙ্গে আগের যে রায় হাইকোর্ট দিয়েছিল তার রায়ের সঙ্গে আপনারা যে তালিকা তৈরি করছেন তা তো মিলছে না। একাধিক জায়গায় পদ্ধতিগত ত্রুটি, এবং পরিষ্কারভাবে বলা হয়েছে 2024-এর যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ও কিছু ক্ষেত্রে মানা হয়নি রাজ্যের পক্ষ থেকে। এবার প্রশ্ন হলো হাইকোর্টের রায় কেন মানা হলো না? হাইকোর্টের রায় কেন ডিপলি ফলো করা হলো না? কেন পদ্ধতিগত একটা ত্রুটি থেকে গেল? কিসের জন্য রাজ্য সরকার অকারণে ওবিসি নিয়ে এত জোর জবরদস্তি করছেন? কেন হঠাৎ করে নিয়োগের এই প্রক্রিয়াটি থিতিয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে? কেন এই বিষয়ে সরকারি কোনো উদ্যোগ বা পজিটিভ কোনো সদর্থক একটা স্টেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না? এ প্রশ্ন কিন্তু আজকে উঠবে, কারণ এই ওবিসি মামলা একদিনের মামলা নয়, ধারাবাহিকভাবে এই মামলায় রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়েও এই মামলা সুরাহা তারা করতে পারেনি, আবার হয়তো গন্তব্য সেই সুপ্রিম কোর্ট। কিন্তু এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই জটিলতার মধ্যে সময়টা কিন্তু অনেক বেশি চুরি হয়ে যাচ্ছে। সেটাই কি রাজ্যের স্ট্র্যাটেজি? প্রশ্ন কিন্তু উঠবেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।